হ্যালো বন্ধুরা, তীর্থস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি ছায়া সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে সবাই জয়তু মারাঠা সাম্রাজ্য নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে যে দেখো, প্রথমেই বলে রাখি, যে কোনো সাম্রাজ্যের ক্ষেত্রেই কিন্তু জয়তু কথাটা সবসময় যায় না। হ্যাঁ, অন্তত আমাদের বাংলার দিক থেকে তো মারাঠা সাম্রাজ্যের জয় জয়কার চিরকাল কখনোই ছিল না। কেন? তার উদাহরণ ছোটবেলাতেই পেয়েছি। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এবার সবার মধ্যে যে প্রশ্নটা একেবারেই জেগে উঠছে সেটা হলো যে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, ছোটবেলায় শোনা একটা ঘুম পাড়ানি ছড়ার সাথে মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের কি সম্পর্ক? একটা সম্পর্ক ঠিক আছে, সেটাই আজকে আমাদের ভিডিওর বিষয়। দেখতে থাকো ভিডিও। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। এই ছড়াটার ইতিহাস জানতে গেলে আমাদের যেতে হবে আজ থেকে প্রায় 250 বছর পেছনে। 1740 খ্রিস্টাব্দ বাংলার মসনদে আরোহণ করলেন নবাব আলীবর্দী খান। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান নাতি সরফরাজ খানকে হত্যা করে। এবং তখনকার দিনে যা হতো, মসনদে বসার আগে একচোট যুদ্ধ, বসার পর তো সর্বক্ষণই যুদ্ধ। আজ অমুকের আক্রমণ তো পরশু তমুকে। 1740 থেকে 1742 2 বছর নবাবের নিজের বিরোধীদের বিদ্রোহের এক অংশ দমন করতেই কেটে গেল। এই 2 বছর অবশ্য মুঘল সাম্রাজ্যকে কোনো করই দিলেন না নবাব। তিনি এক প্রকার দিতেই নাড়াচ্ছিলেন। তখনকার মুঘল সাম্রাজ্য রীতিমতো দুর্বল। এই মুঘল করের এক চতুর্থাংশ আবার যেত মারাঠাদের কাছে, যাকে বলা হতো চথ, মারাঠি ভাষা। অরঙ্গজেবের সময় থেকেই এমনটা সন্ধি মারাঠা ও মুঘলদের মধ্যে। 2 বছর মুঘল সাম্রাজ্যকে কর না দেওয়া মানে তখন 2 বছর মারাঠাদের কাছেও চট না দেওয়া। সুবা বাংলার দিক থেকে তাহলে আলীবর্দী মারাঠাদের কাছে কোনো চট দিলেন না 2 বছর, 1740 থেকে 1742। এমন সময় মারাঠারা মুঘল সম্রাটের দ্বারস্থ হলে এই অভিযোগ নিয়ে মুঘল সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তখন তাদের স্পষ্ট জানিয়ে দেন তারা বরং তাদের চৌথের হিসাব সুবা বাংলার নবাবের কাছ থেকেই বুঝে নি। সেই হলো মুঘল সম্রাটের মারাঠাদের বাংলার পথ দেখানো। সালটা 1742। উড়িষ্যার বিদ্রোহ দমন করে সবে বাংলার দিকে ফিরছেন নবাব আলীবর্দী খান। দীর্ঘ সময় ধরে চলা একটা বিদ্রোহ যুদ্ধ শেষ হওয়ার পর তার সেনার এক অংশ এখন গেছে ছুটিতে, অন্য অংশ তারা নিতান্তই যুদ্ধক্রান্ত। এমন সময় নবাবের কানে এলো একটা দারুণ বিপদের খবর। শোনা গেল প্রায় 3000 অশ্বারোহী ও 1000 পদাতিক সেনা নিয়ে বাংলার পশ্চিমাঞ্চলে আক্রমণ করতে আসছে মারাঠা রাজা রঘুজি ভোসলের সেনাপতি ভাস্কর পণ্ডিত। তাদের দাবি ছিল 10 লক্ষ টাকা মারাঠা চট, যেটা আলীবর্দী খান দেননি। এ খবর শুনে নবাবের কপালে তো চিন্তার ভাঁজ। তার কারণ তার সাথে এখন যে সৈনিকেরা আছে তারা নিতান্তই যুদ্ধক্লান্ত, আরেক বড় অংশ তো গেছে ছুটিতে। মারাঠা সেনার সামনে সেবার নিতান্তই পিছপা হতে হয়েছিল আলীবর্দীকে। এপ্রিল 1742 বর্ধমানে ঢুকে পড়ল মারাঠা সেনা, তাদের বিশেষ বাহিনী বর্গি। হ্যাঁ, এইটাই হলো ছড়ায় উল্লেখিত বর্গি এলো দেশে। মারাঠা বাহিনীর এক বিশেষ অংশ যারা অশ্বারোহী, যাদের হাতে থাকতো বর্শা, তলোয়ার, এবং যারা মুহূর্তের মধ্যে আক্রমণের জায়গায় গিয়ে সে জায়গা তছনছ করে ফেলতে পারে। তাহলে এটার সাথে ছড়ায় ঢুকলো কি করে বর্গি কথাটা, সে ব্যাপারে একটু বাদে আসছে। সেবারে আলীবর্দী সেনা যখন পিছপা হলো তখন সেই সুযোগে ভাস্কর পণ্ডিতেরা, যেটা বললাম, বর্ধমানে ঢুকে গ্রামগুলোকে পোড়াতে শুরু করে দিল। খুন, লুটপাট, নারী হত্যা, ধর্ষণ, বাহ্যেতনা, গর্ভবতী মহিলা এবং শিশুরা। সেবারে নবাবের বাহিনী যখন শেষ পর্যন্ত একজোট হয়ে মারাঠাদের পিছপা করল, ততক্ষণে একাধিক গ্রাম পরিণত হয়েছে শ্মশানে। সেবারে মারাঠাদের পিছপা করলেও সেবারই শেষবার না। 1742 থেকে 1751 দীর্ঘ 1 দশক প্রায় মারাঠারা বাংলায় আক্রমণ করেছে মোট 5 বার।
প্রত্যেকবারই আলীবর্দী সেনা তাদের পিছপা করেছে ঠিকই, কিন্তু ততক্ষণে যেটা বলছি, অনেকগুলো গ্রাম শ্মশানে পরিণত হচ্ছে। এই 1 দশকে প্রায় 6.5 লক্ষ মানুষ বাংলার নিহত হয় বর্গীদের হাতে। বিপদটা এসে পড়ে খাস কলকাতার বুকেও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সবে সবে হুগলি নদীর পাড়ে এসে নোঙর ফেলেছে। এখনকার হুগলি নদী দেখে বোঝার উপায় নেই, একসময় ব্রিটিশদের যুদ্ধজাহাজ পর্যন্ত এখানে নোঙর ফেলত। টাইগ্রিস সেই যুদ্ধজাহাজের নাম। বণিকের মানদণ্ড তখনও রাজদণ্ড হয়নি, তাদের জন্য এটা ব্যবসারই কেন্দ্র। কিন্তু বর্গী হামলায় যদি সুতানুটি, গোবিন্দপুর, কলকাতাও বাদ না যায়, তখন নবাবের অনুমতি নিয়ে শহরের চারপাশ জুড়ে শুরু হয়ে গেল একটা খাদ তৈরির কাজ। 7 মাইল লম্বা, 42 গজ চওড়া খাদ। কোম্পানি এর জন্য দিয়েছিল আগাম 25,000 টাকা, যাতে মারাঠারা যদি কোনোদিন কলকাতা আক্রমণ করতে আসে, ব্যাটারা যেন ওই খাদেই আছাড় খেয়ে পড়ে। বাগবাজার স্ট্রিট থেকে শুরু করে জানবাজার হয়ে বেগবাগান পর্যন্ত দৌড়লো খাদ, তারপর থেমে গেল। মারাঠাদের সাথে কি একটা রফা হয়ে গেল নবাবের, তাই ব্রিটিশেরা নাম দিয়েছিল মারহাট্টা ডিচ। মারাঠা থেকে মারহাট্টা, আর ডিচ মানে খাল। তাই মারাঠা ডিচ আর কোনোদিনই কাজে লাগেনি। 1799 ওয়েলেসলির সময় এসে মারাঠা ডিচ শেষ পর্যন্ত ভরাট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি হয় আজকের কলকাতার আপার সার্কুলার রোড, লোয়ার সার্কুলার রোড এবং হ্যারিসন রোড। যাই হোক, বর্গী হানায় ফেরা যাক। অবশেষে 1751 মে মাসে এসে মির্জাফরের মধ্যস্থতায় আলীবর্দী ও রঘুজি ভোসলের মধ্যে সন্ধি হয়। চৌথের কর দিতে রাজি হন আলীবর্দী। ঠিক হয়, আলীবর্দী যতদিন চৌথের কর দেবেন, মারাঠারা ততদিন আর বাংলায় আক্রমণ করবে না। উড়িষ্যার ওপরও আর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে না নবাবের, আংশিক থাকবে। সুবর্ণরেখা নদী হয়ে যায় বাংলা ও উড়িষ্যার সীমা, এবং এইভাবে কার্যত শেষে উড়িষ্যাও চিরকালের মতো হাতছাড়া হয়ে যায় বাংলার নবাবদের। 1742 থেকে 1751 এই 9 বছর যখন মারাঠারা এসে বাংলাকে কার্যত শ্মশানে পরিণত করত, তখনই একটা ছড়া তৈরি হয় বাংলার মায়েদের মুখে মুখে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ওই যে বর্গীরা বাংলায় এসে খুন, ধর্ষণ, লুট করত, ক্ষেতের পর ক্ষেত পুড়িয়ে দিত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত, সেই বর্গীরাই দেশে আসতো এবং খাজনা বলার অপেক্ষা রাখে না। খাজনা তখন বাংলার লোক কাকে দিতে হতো, সেই খাজনা কাদের দেবে, এইটাই আমাদের ছড়ার ইতিহাস। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে, শুভরাত্রি।